ডক্টর নাজমুল হাসান ধন্যবাদ। কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই একটি নতুন ইনফরমেশন দিয়ে। আপনার বিরুদ্ধে যেই মামলাটি করেছেন সে নাকি আজকে তাকে আটক করা হয়েছে, বিষয়টি কি একটু খোলাসা করবেন আমাদের কাছে? দেখুন, আমি অন ডেপুটেশন প্রথমে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি, সেখানে উপাচার্য হিসেবে যোগদান করি এবং সেখান থেকে আমাকে এই যে বিউপির মডেলটা এটি কার্যকর করার জন্য বেহাল একটি বিশ্ববিদ্যালয়, যেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার চতুর্থ উপাচার্য হিসেবে আমাকে ডেপুটেশনে সেখানে মোতায়েন করা হয়। আমি যাওয়ার সময় আরো 3জন মিলিটারি অফিসার নিয়ে গেছিলাম। একজন কর্নেল আবু হেনা মুস্তফা কামাল, অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে, লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তাকে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে, এবং আপনার আমাদের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে 5th লং কোর্সের একজন অফিসার, তাকে আমরা সেখানে সঙ্গে মোতায়েন করেছিলাম। এবং এই যে টিম, সেই টিম আকারে আমরা কাজ শুরু করি। গিয়ে দেখলাম যে সেখানে চাকরি বাণিজ্য হচ্ছে, ভর্তি বাণিজ্য হচ্ছে, এবং বিশেষ উন্নয়ন প্রকল্পে আপনার নানান রকমের ব্যর্থ ইতিমধ্যে হয়ে আছে। তো আমরা যেটি করলাম, সেনা কায়দায় আপনার মোবাইল কোর্ট বসালাম, ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম এবং 13 জনকে যারা প্রক্সি পরীক্ষা দিচ্ছিল তাদের আটক করে 1 বছরের কারাদণ্ডের ব্যবস্থা করে দিলাম প্রত্যেককে। এইটির পরে আমরা দেখলাম এই বাণিজ্য খুব একটা লুক্রেটিভ আর থাকবে না, কারণ প্রতি জনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আপনার এই বাণিজ্য চলতো। তো সেটি চিরতরে বন্ধ হয়ে গেল। তারপরে আমরা নজর দিলাম আপনার চাকরি বাণিজ্য। এখানে লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা 20 লাখ টাকায়, কর্মচারী আপনার পরিচিত হলে 5 লাখ টাকা, অপরিচিত হলে 10 লাখ টাকা, এটা ছিল রেট। তা আমি এটি বন্ধ করার জন্য আমাদের তৎকালীন কোয়ার্টারমাস্টার জেনারেল জনাব লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার, তার সঙ্গে পরামর্শ করে, তিনি আমার বন্ধু মানুষ, ছোটবেলা, ডাকনাম টিঙ্কু, উনি পরামর্শ দিলেন যে আমাদের রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট হয় তাতে একটি ক্লজ জুড়ে দেয়া, যে কোনো ধরনের মৌখিক এবং লিখিত তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আবেদন করা যেতে পারে। আমার জানা মতে বাংলাদেশের কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্টে এই ক্লজ আগেও ছিল না, ভবিষ্যতে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরাই প্রথম এটি চালু করি। এবং এরপর রিলিজিয়াসলি তদবির মৌখিক ভাবে, ধরুন কেউ ফোন করে বলল, কেউ সামনে এসে বলল, কেউ টেক্সট মেসেজ পাঠালো, আমরা ইগনোর করলাম এবং সেগুলো নোট করে রাখলাম যে এদের পক্ষে যদি দরখাস্ত পড়ে সেটি বাতিল হয়ে যাবে। এবং আমাদের তৎকালীন মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি পাশের কনস্টিটিউয়েন্সির প্রতিনিধি ছিলেন, তাকে দিয়ে তদবির করানো হয়েছিল 8 বার, টেক্সট মেসেজও করেছিলেন, আমরা সেটা ইগনোর করেছি এবং যথাবিহিত ব্যবস্থা নিয়েছি। সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার আকম মোজাম্মেল মহোদয়, তিনি 3 বার তদবির করেছিলেন, এবং আমার কাছে মনে হয়েছে যে এটার সঙ্গে কনস্টিটিউয়েন্সি লিয়াজের কোনো সম্পর্ক নেই, কারণ গাজীপুর থেকে তিনি নির্বাচিত হয়েছেন, রংপুরের সঙ্গে কোনো সংস্রব নেই। তো তাকে আমরা টার্ন ডাউন করে দিয়েছিলাম। তারপর ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট শোভন, তিনি এসে হাজির হয়েছিলেন। তিনি যখন দেখা করলেন, আমি বললাম যে আপনার কোনো একাডেমিক বিষয় আলোচনার আছে কিনা, বুঝলেন না, আমি তদবির করতে এসেছি, খোলামেলা বলে দিলেন। আপনি যদি সংশ্লিষ্ট ব্যক্তির শুভানুধ্যায়ী হন তাহলে দয়া করে তার নাম উচ্চারণ করবেন না, করলেই তিনি কিন্তু অটোমেটিক বাতিল বা অযোগ্য বলে বিবেচিত হবে। তো তিনি দ্রুত চলে গিয়েছিলেন এবং এহেডও লোক নাই তদবির করার চেষ্টা করেননি, দোজ হু ম্যাটার্স। এমনকি তৎকালীন শিক্ষা উপমন্ত্রী নওফেল, তিনি ডিও লেটার ইস্যু করেছিলেন, সঙ্গত কারণেই আমরা সেটি আপনার বিবেচনায় নেইনি। দীপুমণি অসংখ্যবার নানান অন্যায় আবদার করেছেন, আমরা তা গ্রহণ করি। এবং তারপরে উনি কুপিত হয়ে বঙ্গবন্ধু পরিষদ, যেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা, তার সেক্রেটারি মশিউর,
তাকে দিয়ে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করান এবং আপনার আসাদুজ্জামান মন্ডল বলে আরেকজন শিক্ষক, তাকে দিয়ে ক্যাম্পেইন করান এবং এই মাহমুদুল হক যিনি আজকে আটক করলেন তাকে নিয়োজিত করেন এইসব কাজে। এবং এর ফলে তারা একটা অধিকার সুরক্ষা পরিষদ নামে একটা এন্টিটি গড়ে তোলেন এবং নানানভাবে মেলাইন করবার চেষ্টা করেন। তারা হাজিরা খাতা হাজির করেন, অ্যাজ ইফ ভাইস চ্যান্সেলরকে স্বাক্ষর করতে হয় হাজিরা খাতায়, এরকম। এবং আপনার ওই যেটাকে বলে একই অভিযোগ যে আমাকে ঘেরাও করার জন্য পাওয়া যায় না। এখন আমি তো আপনার প্রশাসক হিসেবে ডেফিনেটলি ঘেরাও হতে চাইবো না। আমি অফিস টাইমে থাকতাম, তারপরে আমি চলে আসতাম। এখন এই যে প্রতিদিনকার কাজ প্রতিদিন করে ফেলা, সকল ফাইল ডিসপোজ করা, এইটা ন্যাচারালি তাদের ভালো লাগে এবং তারা খুব অবাক হয়েছে যে প্রতিদিন আমি ঢাকায় যাওয়া আসা করছি, আবার ঢাকায় এসে এখানে লিয়াজ অফিসে ফাউন্ডেশন কোর্সগুলো পরিচালনা করছি রাত 12টা পর্যন্ত, আবার পরদিন সকালে ফ্লাই করে চলে যাচ্ছি। তো এখানে আবার বিশ্ববিদ্যালয়ে আর্থিক কোনো সংস্থা ছিল না এবং আমার পকেট থেকে আমি টাকা দিইনি। মজাটা ছিল এই যে আমার একজন পিএইচডি স্টুডেন্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর, তিনি আপনার কমান্ড্যান্ট এনডিসির দায়িত্ব শেষ করে অবসরে গিয়ে যোগ দেন আপনার রিজেন্ট এয়ারওয়েজে এবং আমার সম্মানে তিনি এর শাখা খুলে দেন সৈয়দপুরে এবং আমাকে দিয়ে চিফ গেস্ট হিসেবে এটি উদ্বোধন করান। তো ফলে পরদিন থেকে আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ট্রিটেড হয়েছি। শুধুমাত্র ট্যাক্সের পয়সাটি দিতে হতো, আর কোনো অর্থ ব্যয় করতে হতো না। ফলে এই সাশ্রয়ী একটা কথা আমাকে একটু বলেন। আমি বুঝতে পেরেছি আপনি যে বিষয়গুলো তুলে ধরছেন। হ্যাঁ, এখন ধরেন আমরা সাধারণভাবে, আমি একটু খোলামেলাই আপনার সঙ্গে আজকে কথা বলতে চাই স্যার। ধরেন আমরা যেরকম জানি বা দেখে আসছি, কোন সরকারের সঙ্গে যখন সুসম্পর্ক থাকে তখন তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়, রাইট? তো আপনার সঙ্গে সরকারের সুসম্পর্ক না থাকলে কিভাবে আপনি রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন? সেটা পরিষ্কার বলি, আমি ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি। শিক্ষক হওয়ার পর শিক্ষকদের যে রাজনীতি তাতেও আমি কখনো যুক্ত হইনি। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষক সমিতির কোনো পদে, সিন্ডিকেটের কোনো পদে, সিনেটের কোনো পদে, ডিন ইলেকশনে আমি কখনো প্রার্থী হইনি, কারো পক্ষে ক্যাম্পেইন করি। 1, 2 আর জাতীয় নির্বাচনগুলোতে আমি কখনো ভোট দিই না, যেহেতু আমি নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি। আমি 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 নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আপনাকে প্রক্টর হিসেবে দেখেছি, আর বিভিন্ন সময় সহকারী প্রক্টর ছিলাম। আমি সহকারী প্রক্টর ছিলাম, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, আপনার ইলেক্টেড পোস্ট না। যেমন চেয়ারম্যান অটোমেটিক, কারণ যখন যার টার্ন আসবে তিনি চেয়ারম্যান হবে। এটা সায়েন্সের ইয়া ছিলেন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কে রিপ্রেজেন্ট করতাম আমি। আপনার সহকারী প্রক্টর হিসেবে টানা 10 বছর আমি 5 জন ভাইস চ্যান্সেলরকে সার্ভ করেছি। তার মধ্যে 2 জন আওয়ামী লীগের, 2 জন বিএনপির, একজন আপনার সেই 111 সরকারের সময় ছিল দায়িত্বে। এখন আমি আপনাকে ব্যক্তিগত মানে সাংবাদিক হিসেবে চিনি, জানি পপের একজন হিসেবে সারাদিন নির্বাচন কমিশনে দৌড়াদৌড়ি করতেন। এটাই আমার মানে সাংবাদিক হিসেবে আপনাকে এই রোলটাতে আমি বেশি দেখেছি। তো ধরেন আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আমি বুঝলাম যে আপনি একজন যেহেতু কোথাও ভোট দেন না, কখনো নীল দল সাদা দল করেননি, সো আপনি একটা নিরপেক্ষ ব্যক্তি যদি আমি হিসেবে বিবেচনা করি আপনাকে, তাহলে তো আপনার কোনো পদায়নই হওয়ার কথা না। বাংলাদেশে যে কালচার আমরা শুনে অভ্যস্ত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম ফ্যাসিজমের কথা শুনি, দলীয়করণের কথা শুনি, এবং আপনি নিজে ওই সরকারের তীব্র সমালোচক ছিলেন। আপনি 5ই আগস্টের আগে প্রচন্ড ভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন। তাহলে মানে আপনি নিয়োগটা কেমন করে পেলেন আমি এটা জানতে চাই। আমি বলি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সহকারী প্রক্টর হয়েছিলাম আমার ক্যাপাসিটির কারণে। আমি খুব কর্মঠ একজন ব্যক্তি, প্রায় 20-22 ঘন্টা কাজ করি, এটি অনেকের নজরে পড়েছে এবং আমাকে সকাল 4টার সময় অ্যাপ্রোচ করা হয়েছে। যখন দেখেছেন যে সেখানে একটি নির্বাচন হচ্ছিল, সেনেট নির্বাচন, আমি পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম এত রাতের বেলা। তো সেইটি দেখে কর্তৃপক্ষের মনে হলো এরকম একটা লোক দরকার যে নিরপেক্ষ মানুষ এবং সেফটি ভালভ হিসেবে কাজ করবেন। সেই জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল সহকারী প্রক্টর হিসেবে এবং আমি ধারাবাহিকভাবে সরকার নির্বিশেষে 5 জন উপাচার্যের প্রশাসনের অংশ ছিলাম এবং আমি
যেটি করেছি, দেখলাম যে এই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর পদটা ইকুইভ্যালেন্ট টু হাউস টিউটর। হাউস টিউটরদের হলে নিয়ম হচ্ছে 10 বছরের বেশি এই দায়িত্বে থাকা যায় না। তা আমি দেখলাম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অন্তকাল যদি চলতে থাকে, তাহলে তো আমি যদি কোনো কারণে পদত্যাগ করার চেষ্টা করি তখন এটা নিয়ে কথা হবে। সেই জন্য আমি ওই আইনটা পরিবর্তন করিয়ে বললাম 10 বছরের বেশি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থাকতে পারবেন না। যেই 10 বছর পূর্ণ হলো, আমি ফুলের মালা গলায় দিয়ে মিষ্টিকে আমার দায়িত্ব অবসান ঘটালাম। এখন এই যে প্রশাসনিক অভিজ্ঞতা 10 বছরের, তারপর চেয়ারম্যান ছিলাম আমি, এবং জাপান স্টাডি সেন্টারের আমি ডিরেক্টর ইনচার্জ ছিলাম, এবং আরেকটি এনটিটির ইউএনআই আমি প্রেসিডেন্ট ছিলাম। তো ফলে এই সব প্রশাসনিক অভিজ্ঞতাগুলো আমাকে উপযুক্ততা দান করেছে আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি, সেইখানে প্রথম প্রো উপাচার্য হিসেবে নিয়োজিত হবার। তৎকালীন সেনা প্রধান তিনি আমার নাম সুপারিশ করে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়ে একটি নাম সেভাবে গিয়েছিল, এবং আমি আপনার 2002 সনে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন কোর্স করে কমিশন লাভ করেছিলাম। একদিকে সহকারী প্রক্টর, আবার সেদিকে আপনার প্লাটুন কমান্ডার, পরে কমান্ডিং কমান্ডার হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সেনা শাখায় কাজ করেছি। আপনি একজন তীব্রভাবে একজন ডায়নামিক ব্যক্তি আর কি। জি, চেষ্টা করেছি আপনাদের দোয়া। এখন এই যে সেখানে আমি ছাড়া বাকি সবাই সামরিক অফিসার, হয় সেনা, নাহলে নৌ, নাহলে বিমান বাহিনী। তো এখন আপনার একজন সিভিল লোক ওখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। আমি যেহেতু সেনা কালচারের সঙ্গে পরিচিত এবং নিজে কমিশন লাভ করেছি, আই আর্নড ইট ফ্রম মিলিটারি একাডেমি, আমাকে চেহারা দেখে কেউ দেয়নি। অনেকে একটা ধারণা হতে পারে অনারি পজিশন। নো, আমি ফার্স্ট ব্যাচের আপনার কোর্স সিনিয়র, আই কমান্ডেড দ্য প্যারেড, এবং সাব মেশিন গান পর্যন্ত চালনা করতে শিখেছি, খোলা জোড়া দিতে শিখেছি, পিস্তল, টুটুবো রাইফেল, 7.62 mm অটোমেটিক রাইফেল, লাইট মেশিন গান, সাব মেশিন গান, এগুলোর অপারেশন শিখেছি। তারপরে আপনার ব্যানেট কিভাবে চার্জ করতে হয়, কিভাবে ডিপ্লয়েড হতে হয়, যত রকমের সামরিক কলা কৌশল আছে হাতে কলমে সেটা শেখা হয়েছে। তো ন্যাচারালি আমি আধা সামরিক একজন মানুষ, এবং সেখানে খুব সুন্দর করে ফিট ইন করে গেছে। আর আমাদের শিক্ষকরা স্যার শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত নন একেবারেই। তা আমি সেখানে ওই মিলিটারি কায়দায় একজন আমি ধরেন লেফটেন্যান্ট হিসেবে যোগ দিয়েছি বিউপিতে প্রো ভাইস চ্যান্সেলর। একজন ক্যাপ্টেন যিনি, তাকে আমি স্যার বলেছি, যদিও বয়সে আমার হাঁটুর সমান। তো এই যে মিথস্ক্রিয়াটা এবং অ্যাকসেপ্ট করাটা, সেটা ডেফিনেটলি আমাকে কাজ করতে সহায়তা করেছে এই সেনা কালচার অধ্যুষিত প্রতিষ্ঠানটিতে। তো খুব সুন্দর দক্ষভাবে আমি কাজ করছি দেখে আপনার সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তখন আমাকে এই সবচেয়ে বেহাল বিশ্ববিদ্যালয়টাকে ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য এই 3 জন সামরিক অফিসার সহ আমাকে সেখানে পাঠানো হবে। তো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আমি গিয়ে যেহেতু এই মডেলটা ডেভেলপ করে সেটা ক্যাটাপল্টেড আপন ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, সেটি একটা রীতিমতো রেভলিউশনারি চেঞ্জ নিয়ে এসছে। ভর্তি বাণিজ্য বন্ধ, চাকরি বাণিজ্য বন্ধ, পুরো ক্যাম্পাস 75 একর জায়গা, সেটাকে আমি ওয়াইফাই এর আওতায় নিয়ে এসেছিলাম। আমাদের যানবাহনগুলোতে ওয়াইফাই প্রযুক্ত করে দিয়েছি, স্মার্ট টেলিভিশন প্রযুক্ত করে দিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটি করে স্মার্ট ক্লাসরুম তৈরি করে দিয়েছিলাম, ডিজিটাল ক্লাসরুম। বলবেন যে আওয়ামী লীগ সরকার অন্তত একজন যোগ্য বা ব্যক্তিকে মূল্যায়ন করেছেন বা যোগ্য পদে পদায়িত করেছেন, এটি কি বলবেন আপনি? এটা আমি বলবো আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সেনা প্রধান তিনি আমাকে আবিষ্কার করে সেখানে মোতায়েন করেছিলেন। এখন তারা হয়তো চিন্তা করেছেন যে এই বিউপি মডেলটা রেপ্লিকেট করা যায় কিনা। আমি যখন গেছি তখনও আপনার ওই হাঁটি পা করে প্রতিষ্ঠিত হচ্ছে এয়ার ইউনিভার্সিটি এবং আপনার নেভাল ইউনিভার্সিটি। তো যাই হোক, সেখানে আমি তাদেরও সম্পৃক্ত করবার চেষ্টা করেছি, এবং এমফিল পিএইচডি প্রোগ্রাম ব্যাপকভাবে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি, এবং নানান রকমের ইনোভেটিভ এবং কমিউনিটি রেডিও চালু করেছিলাম, যেটা কখনোই ছিল না সেখানে। এখন উন্নয়ন প্রকল্পের যে ব্যাপারটা, বিশেষ উন্নয়ন প্রকল্প, এটা দেখলাম মুখ থুবড়ে আছে। কি ব্যাপার? পরে আমরা দেখলাম যে যতটুকু জায়গা জুড়ে কাজটি করবার কথা, আপনার একরেকে নকশা যেটা পাশ হয়েছে সেটা ব্যত্যয় ঘটিয়ে বিশাল জায়গা নিয়ে ভিত্তি তৈরি করা হয়েছে, করে প্রচুর টাকা মাটির নিচে ঢেলে দেওয়া হয়েছে।
এবং প্লিন্থ লেভেল মানে মাটির উপরে চলে আসা হয়েছে, ওই অবস্থা আমি গিয়ে পেয়েছি। তখন আমার মনে হলো যে এটা নিয়ে তো কাজ করতে হবে। আপনার খেয়াল খবর করে যখন এটা দেখলাম, এখন যা হওয়ার তো হয়ে গেছে, ইউ ক্যানট চেঞ্জ ইট। তা এখন এই পরিবর্তিত এই কাঠামোর উপরেই আমাদের উপরে উঠতে হয়েছে, এবং এই বিষয়টা আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি। ইউজিসি বলুন, শিক্ষা মন্ত্রণালয় বলুন, আরো যারা স্টেক হোল্ডার আছে সবাইকে লিখিতভাবে জানিয়েছি যে আমরা নতুন করে এইভাবে শুরু করছি। তো ন্যাচারালি কেউ কোনো কিছু বলেননি, জানাননি, তা আমরা কাজ করে গেছি। একটা পর্যায়ে যখন দীপুমণিকে জানানো হলো, তখন তিনি ওই যে তদবির তার কথা শুনছি না, সেই জন্য তখন তিনি বলা শুরু করলেন যে আপনারা এইভাবে এই পরিবর্তিত নকশার উপর কেন কাজ কন্টিনিউ করলেন। তা আমরা বললাম আমরা তো সবাইকে জানিয়েছি, আপনার মন্ত্রণালয়কেও জানিয়েছি, আপনারা রেসপন্ড করেননি, জানাননি। আপনাদের সঙ্গে যে বৈঠকগুলো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্প নিয়ে, সেখানেও আমরা উপস্থিত ছিলাম, বলেছি। তৎকালীন সচিব যিনি ছিলেন, পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সোহরাব, তাকে নিয়ে বৈঠক করে সেখানেও জানানো দেওয়া হয়েছে পুরো বিষয়টা, এবং আমরা তদন্ত করে দেখতে বলেছি। তো এখন সবকিছু জানানো, ট্রান্সপারেন্টলি করবার এই চেষ্টাটা দীপুমণির মনোপুত হয়নি। তখন তিনি আমাদের এই উন্নয়ন প্রকল্পের টাকা বন্ধ করে দিলেন। করার ফলে আমরা দেখলাম আমাদের হাতে অবশিষ্ট 18 কোটি টাকা আছে। এটা দিয়ে তো পুরো কাজ শেষ হবে না। আমরা এই টাকাটা পুরোটা বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এই যে ইট, বালু, সিমেন্ট, রড যেগুলো কেনা হয়েছিল অলরেডি, লজিস্টিক প্রিপারেশন অংশ হিসেবে কাজ চলছিল চলমান, সেগুলো তো নষ্ট হয়ে যাবে। ঠিকাদাররা বললেন যে স্যার আমাদের জামানতের টাকা আছে কিছু, এইটা এখান থেকে টাকা যদি অবমুক্ত করে দেন আমরা কাজটা অব্যাহত রাখি, আর এর মধ্যে সরকারের সঙ্গে যে বর্ষা চলছে সেটা একটা পর্যায়ে আমাদের ধারণা শেষ হয়ে যাবে। আপনি আপনার মেয়াদ পর্যন্ত যতদিন থাকলেন করলেন, তারপরে যিনি আসবেন তারা করবেন। এটা তো প্রতিষ্ঠানের কাজ, আপনার ব্যক্তিগত কোনো কাজ না। জি, বুঝতে পেরেছি। তা আমি সবার অনুরোধে কমিটির, সিন্ডিকেটের অনুমোদন নিয়ে আমি এই অনুমতিটি দিলাম। কেন আমি প্রতিষ্ঠানের স্বার্থে কাজটা চালিয়ে গেলাম, এটা হচ্ছে আমার দোষ। আপনি বলতে পারেন যে আমি করণিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে যে একটা চিঠি লিখলাম, চিঠির জবাব না আসা পর্যন্ত আমি কাজ বন্ধ করে রাখলাম, এই স্টাইলে কেন করলাম না? করলে সেটা এফিশিয়েন্ট একটা কাজ হতো না। তৎকালীন পরিকল্পনা মন্ত্রী মান্নান মহোদয় এসেছিলেন, এসে আমাদের তাগাদা দিলেন জোরে সোরে কাজ চালিয়ে যেতে হবে ইত্যাদি। এই সব বিভিন্ন কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। সমস্যাটা আমার আগের উপাচার্যের আমলের ধারাবাহিকতায় আমাকে এটি মেনটেন করতে। আমি ওখানে গিয়েছি দুর্নীতি প্রতিরোধ করার জন্য, আপনার যত রকম অনিয়ম আছে সেটাকে টাইটেন করার জন্য। যেহেতু এই অবস্থানটা আমি নিয়েছি, সেখানে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যারা এখানে একত্রিত হয়েছে দ্বিতীয় ভাইস চ্যান্সেলরের সময়, প্রফেসর জলিল, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে এসেছিলেন। তার এই দুর্নীতির কারণে তার নামে দুদকে মামলা হয়েছিল এবং তিনি জেলও খেটেছেন। এবং একদিনে শতিনেক লোককে আপনার নামে যে মামলা হয়েছে, এখন ধরেন আপনি কি রকম চাপের মধ্যে আছেন? দেখুন, নানান ভাবে লোকজন টন্ট করবার চেষ্টা করছে। যেমন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ নামে এক লোক অবসরপ্রাপ্ত, তিনি নিজেই অবাঞ্ছিত ব্যক্তি বলে সকল সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ। তিনি আমেরিকায় নিউ ইয়র্ক শহরে একটি দলান পাহারা দেন এবং কুকুর হ্যান্ডেল করেন, মানে ডগ হ্যান্ডলার। সেই ভদ্রলোক পিনাকি ভট্টাচার্যের মুরিদ। তার রেফারেন্স দিয়ে তিনি 3টি প্রচারণা আমার বিরুদ্ধে করবার চেষ্টা করেছেন। আমি ন্যাচারালি, আমি তো রিভাব দেওয়ার মানুষ, আমিও তার প্রতিবাদ করেছি। মিথ্যা তথ্য আপনি পরিবেশন করবেন কেন? তখন তিনি খুব আহ্লাদিত হয়েছেন মামলাটা হওয়ার পরে, জেনে যে থাকে না খুব হর্ষোৎফুল্ল। তো সেটারও তো আমি প্রতিবাদ করেছি যে ইউ হ্যাভ নো রাইট, আপনি নিজে একটা অ্যাটেইনমেন্ট নাই আপনার, আপনাকে 2বার সুপারসিড করা হয়েছে, 3য়বার হাতে পায়ে ধরে আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়েছেন, হয়ে তারপরে নারী কেলেঙ্কারির কারণে 2বার এই ঘটনার কারণে আপনাকে কর্মচ্যুত করা হয়েছে, এবং আপনি এই যে বিদেশে চলে গেছেন এগুলো নিয়ে তদন্ত শুরু হওয়ার কারণে তারপর থেকে আপনি আর ফেরেননি এবং পিনাকির মুরিদ হয়েছেন। এখন পিনাকিকে আমি প্রথম বাংলাদেশে সমালোচনার সম্মুখীন করেছি, তার ভাষা ব্যবহার, তার এই যে জ্যাঠামি, তারপরে অনধিকার চর্চা, এইসব বিষয়গুলো নিয়ে। তো ন্যাচারালি পিনাকি চটেছেন, তিনি আমাকে বিএনপির দালাল ফেউ বলার চেষ্টা করেছেন লিখিতভাবে। তারপরে যেটি করেছেন, তিনি তার এই মুরিদদের লেলিয়ে দিয়েছেন। এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পিএনজি পার্সন নন গ্রাটা মুস্তাফিজ, তিনি একজন, তার লেসপেন্সার, আরেকজন লেসপেন্সার মিস্টার কবির, তিনিও আমেরিকায় থাকেন, তিনি আমাকে জ্ঞান পাপী আখ্যা দিয়েছেন।
তারপরে আমাকে ভুল তথ্য কতগুলো দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে যার সঙ্গে আমি ফিট ইন করি না, তো সেটারও আমি প্রতিবাদ করেছি। এখন তিনি আবার হুমকি দিয়েছেন তিনি আমার উপর সিরিজ তৈরি করবেন, করেন, মোস্ট ওয়েলকাম। আমার তো লুকোনোর তো কিছু নাই। এখন ধরেন আমি একজনের ভাগ্নে আমাকে আপনি ভাসতে বানিয়ে দিলেন, সেটা তো আমি অ্যাকসেপ্ট করবো না।